আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় ছাত্রীরা, আশা করি সবাইকে নিয়ে বাসার সবাইকে নিয়ে সুস্থ আছো এবং আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে একগুচ্ছ লাল গোলাপ লাল গোলাপের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ স্যার, পদার্থবিজ্ঞান বিভাগ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। তো তোমাদের গত চ্যাপ্টারে আমি পড়িয়েছিলাম কাইনেমেটিক্স, গতিবিদ্যা চ্যাপ্টার 3 তোমাদেরকে পড়িয়েছিলাম, ফার্স্ট লেকচার করিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি সেকেন্ড লেকচার পড়াবো। তো গত চ্যাপ্টার যে তোমাদেরকে পড়িয়েছিলাম, আশা করি তোমরা সেটা পড়েছো। আমি যে তোমাদের ক্লাস নেই, এই ক্লাসের পাশাপাশি তোমরা একটু বইও দেখবে। আশা করি সবাই বই কিনেছো। কমন বই হিসাবে ডক্টর শাহজাহান তপন স্যারের বইটা কিনতে পারো, তারপরে ডক্টর ননী গোপাল স্যার, তারপর শামসুর রহমান সেরু স্যার, এদের বইও মার্কেটে আছে। তারপরে হচ্ছে তোমার এই আমির হোসেন স্যারের বইও তোমরা কিনতে পারো। তো আজকে তোমাদের আমি যে ক্লাস নেব, এটা হচ্ছে গতিবিদ্যার দ্বিতীয় ক্লাস, লেকচার 2, প্রথম পত্রের গতিবিদ্যার, এটা একটা তৃতীয় অধ্যায়। তো দেখো কতগুলি চিত্র দেখাচ্ছে। দেখো প্রত্যেকটাই গতি হচ্ছে। আমরা একটা মালবাহী কন্টেইনার সহ একটা গাড়ি দেখতেছি, তারপরে ঘোড়ার দৌড় দেখতেছি, তারপরে নদীতে বা পানিতে বা সমুদ্রে স্পিডবোট চলতেছে, সেটাও দেখাচ্ছি এখানে। একটা হেলিকপ্টার উঠতেছে আকাশে, সেটাও দেখাচ্ছে। একটা মোটর সাইকেলের সে গতি সহ চলতেছে। দুইটা কার দেখো, দুইটা গাড়ি, বাচ্চারা সেটাও চালাচ্ছে। একটা মনে হয় 16 সিসি আর একটা হলো 14 সিসি। একটা ব্যক্তি দেখো দৌড়াচ্ছে, তার বল প্রয়োগ করতেছে শরীর থেকে, সে দৌড়াচ্ছে একটা চক্রাকার চাকির মধ্যে। তারপরে দুইটা গাড়ি দেখো, দুইটা কার উপর থেকে নিচে নামতেছে। তারপরে আমরা একটা দ্রুতির গ্রাফ দেখতেছি, দেখো এখানে বেশ স্পিড, দেখো স্পিড দেখছি। এই চিত্রগুলি থেকে আজকে আমরা শিখন ফল তৈরি করব। এখানে প্রায় 9টা চিত্র আছে, 11টা চিত্র আছে এখানে, দেখো। তো চিত্রগুলি থেকে আমরা লিখন ফল তৈরি করব, ঠিক আছে? তাহলে দেখো, একটু লক্ষ্য করো চিত্রগুলি, চিত্রগুলি লক্ষ্য করলে আমরা এখান থেকে লিখন ফল তৈরি করতে পারি এই চিত্র থেকে। সুপ্রিয় স্টুডেন্ট, দেখো কন্টেইনার সহ গাড়ির উপর কন্টেইনার, মাল ভর্তি একটা কন্টেইনারকে ওটাই দেওয়া হয়েছে। একটা গাড়ি চলতেছে, ঘোড়া চলতেছে, স্পিডবোট, হেলিকপ্টার, মোটরসাইকেল, দুইটি বাচ্চাদের গাড়ি, একটা বল প্রয়োগ করে চাকি, দুইটি কার, একটি দ্রুতির গ্রাফ দেখানো হচ্ছে। দেখো সময়ের সাথে সাথে তার ব্যাগও হচ্ছে। আচ্ছা, আমরা তারপরে এই চিত্রগুলি থেকে আমরা কি ফলাফল তৈরি করতে পারি? দেখো ফলাফল হচ্ছে যে এই চিত্রগুলি থেকে আমরা এই পাঠের শেষে আমরা শিখব অন্তরীকরণ ব্যাখ্যা করতে পারবো, সরণ বেগ ত্বরণ ব্যাখ্যা করতে পারবো, সরণ বেগ ও ত্বরণের মাত্রা ও একক ব্যাখ্যা করতে পারবো। তারপরে হচ্ছে অন্তরীকরণের সাহায্যে বেগ ও ত্বরণ নির্ণয় করতে পারবো। সরণ বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে তোমরা পারবে। গতির সমীকরণগুলিও আমরা নির্ণয় করতে পারবো। গতির সমীকরণ, গতি বিষয়ে যে সমীকরণগুলি আমরা 9-10 পড়েছিলাম, সেগুলি আমরা এখানে নরমাল ওয়েতে নির্ণয় করব। আমরা এখানে ডিফারেনশিয়াল সিস্টেমে অন্তরীকরণের সাহায্যে আমরা নির্ণয় করতে পারব। তো প্রথম আসো সরণ। প্রথম দেখো, আমি এখানে সরণ দেখাচ্ছি।
তাহলে সরণের যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা কি সংজ্ঞা সরণের দিতে পারি একটু তোমরা লক্ষ্য করো। দেখো এখানে সরণ দেখাচ্ছে, একটা গ্রাফ দেখাচ্ছে, ভূমির সাপেক্ষে এক্স অক্ষ, ভূমির সাপেক্ষে দেখো এক্স অক্ষ, এবং এদিকে সময় দেওয়া আছে, সেকেন্ডে টাইম দেওয়া আছে। আর ওয়াই অক্ষকে আমরা সরণ হিসাবে ধরে নিতে পারি, ওয়াই অক্ষকে দেখো ওয়াই অক্ষের সরণ আমরা এখানে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কোনো বস্তু একটা নির্দিষ্ট দিকে টি সময়ে এ অবস্থান হতে বি অবস্থানে যায় তবে তার সরণ পারিপার্শ্বিক সাপেক্ষ অবস্থার পরিবর্তন। দেখো এখানে কোন নির্দিষ্ট দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট সময় একটি বস্তুর যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলা হয়, বা পারিপার্শ্বিক সাপেক্ষে একটা নির্দিষ্ট দিকে কোন বস্তুর দূরত্বকে আমরা সরণ ধরতে পারি এখানে। তাহলে দেখো এখানে বসে এ হতে বি পর্যন্ত, যদিও এটা এই চিত্রের পরে আমরা দেখাবো। তাহলে দেখো এখানে আমরা ডেল এক্স ইকুয়াল হচ্ছে ডেল এক্স এফ মাইনাস ডেল এক্স আই। এখানে এফ কে আমি ধরি শেষ সরণ বা শেষ বেগ, আর আই কে ধরি হচ্ছে আদি বেগ। এগুলি হচ্ছে চলক, ভেরিয়েবল। তাহলে দেখো শেষ বেগ মাইনাস আদি বেগ ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এক্স নট। এক্স কে আমি শেষ বেগ ধরলাম, শেষ বেগ ধরছি এক্স, এক্স কে আমি শেষ বেগ ধরলাম, আর এই এক্স নট কে আমি আদি বেগ ধরেছি। তাহলে ডেল এক্স ইকুয়াল হচ্ছে ডেল এক্স মাইনাস এক্স নট। এখন দেখো 1 এবং 6 এর মধ্যবর্তী সময় সরণের মান দেখো আমরা নির্ণয় করব। এখানে 6 সেকেন্ড, দেখো সরণ 6 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে দেখো আমরা বেগ এখানে -4, দেখো 2 তাহলে হয় -6, দেখো 6 হয়, দেখো তাহলে এখানে আমি -6 পেলাম সময়। তাহলে আমি এখান থেকে ঘর বেগ হচ্ছে এভারেজ ভেলোসিটি, যেটা ঘর বেগকে আমরা এই এভারেজ ভেলোসিটি ধরতে পারি। ঘর বেগ এভারেজ ভেলোসিটি, যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণ কি ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে, দেখো যে কোনো সময়ের ব্যবধান, তাহলে যে কোনো সময়ের ব্যবধান কোনো বস্তুর মোট সরণকে ওই সময়ের ব্যবধান দ্বারা ভাগ করলে, তাহলে বস্তুর মোট সরণ, দেখো বস্তুর মোট সরণ ডেল এক্স, আর বস্তুর সময়ের মোট ব্যবধান হচ্ছে ডেল টি। তাহলে আমি এভারেজ ভেলোসিটি এ বি এ ইকুয়াল আমি পাই ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, এটা আমি ধরতে পারি ডেল টি। তাহলে এটাই বলছে যে যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে রাশি পাই তাকে আমরা ঘর এভারেজ ভেলোসিটি বলতে পারি, এভারেজ ভেলোসিটি বলতে পারি। তাহলে ডেল এক্স ইকুয়াল আমি কত পেয়েছিলাম, এক্স এফ মাইনাস হচ্ছে এক্স আই, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই ডেল টি, এটা আমরা পেতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হয়েছে, এ থেকে বি, তাহলে এ থেকে বি তার সরণ হচ্ছে ডেল এক্স, আর এ থেকে এই বি প্রাইমটা, এ থেকে বি প্রাইম হচ্ছে, এ থেকে বি প্রাইম হচ্ছে ডেল টি, আর বি প্রাইম থেকে বি হচ্ছে ডেল এক্স। তাহলে আমি এ থেকে এ বি প্রাইম এর সময়ের পরিবর্তন হচ্ছে ডেল টি, আর বি প্রাইম বি এর সরণের পরিবর্তন হচ্ছে ডেল এস বা ডেল এক্স, ডেল এক্স। তাহলে এটাকে আমি ওয়াই অক্ষ ধরি, এটাকে আমি এক্স অক্ষ ধরি, রাইট। তাহলে আমি এক্স অক্ষের দিকে সময় ধরেছি টি, আর ওয়াই অক্ষ দিকে সরণ ধরেছি এস বা এক্স, যেটাই ধরি। হ্যাঁ, তাহলে আমি এখানে কি পাই, ঘর বেগ ইকুয়াল আমি পেতেছি ঘর বেগ, ঘর বেগ ইকুয়াল আমি কত পেলাম, যে বি এ বি মানে এভারেজ ভেলোসিটি ডেল এক্স ডিভাইড বাই ডেল টি, অর্থাৎ এক্স
f মাইনাস xi। এই চলকগুলি, এই i হচ্ছে আদি বেগ আর এই f হচ্ছে শেষ বেগ ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে এখানে एग्जांपल দেই 2, এই যে 2 এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে গড় বেগের মান কত? দেখো তাহলে গড় বেগ মান এভারেজ ভেলোসিটি পাই এখানে, দেখো কি পাই 5, দেখো 5, তাহলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2, এই যে দেখো নিচে 5 থেকে 2 সময়ের মধ্যে গড় আর হচ্ছে 5 থেকে মাইনাস 2, তাহলে এখানে আসতেছে কত 5 থেকে মাইনাস 2, 5 থেকে মাইনাস 2, তাহলে কত হয় দেখো এখানে আমি পেতেছি এইটার মান পেতেছি 5 টু, তাহলে হয় মাইনাস 2, তাহলে এখানে আমি এভারেজ ভেলোসিটি পাইতেছি মাইনাস 2, এভারেজ ভেলোসিটি এটা কাটা মাইনাস 2, তাহলে মাইনাস 2, দেখো তাহলে আমি এখান থেকে বেগের মান কত পেলাম, গড় বেগের মান মাইনাস 2 পেলাম। দেখো এবার আসো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, দেখো তাৎক্ষণিক বেগ কি বা বেগ ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ বা বেগ, গড় বেগ এখন আমরা পেলাম, এখন আমরা ধরবো তাৎক্ষণিক বেগ কি। এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ কে আমি ধরতে পারি বেগ একটা ভেক্টর বা ভেক্টর। দেখো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, সময়ের ব্যবধান মানে ডেল টি, এটাকে বলে সময়ের ব্যবধান, এটা এক্সটেন্ডস টু 0, এটাকে এটা বলা হয় ডেল টি এক্সটেন্ডস টু 0, এটাকে বলা হয় সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। হ্যাঁ, ইনস্ট্যান্টানিয়াস স্পিড, ইনস্ট্যান্টানিয়াস স্পিড মানে হচ্ছে তাৎক্ষণিক বেগ স্পিড। তাহলে দেখো বি ভেক্টর ইকুয়াল তাৎক্ষণিক বেগে আমি বি ভেক্টর ধরেছি লিমিট ডেল এক্সটেন্ডস টু টি, ডেল টি এক্সটেন্ডস টু 0, অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। দেখো এটাকে এটা বোঝায়, এই পড়াটাকে পড়ে ম্যাথমেটিক্যাল ভাষায় লিমিট ডেল টি এক্স টেন টু 0, অর্থাৎ সময়ের ব্যবধানটা জিরোর কাছাকাছি, জিরো নয় কিন্তু জিরোর কাছাকাছি, এটাকে বলে লিমিট। একটু দেখো এল আই এম আই টি, লিমিট ডেল টি extend to 0, এটাকে বলে লিমিট ডেল টি এক্সটেন্ড টু 0, অর্থাৎ সময় ব্যবধানটা জিরোর কাছাকাছি। লিমিট ডেল টি এক্সটেন্ড টু 0 ডেল এক্স বাই ডেল টি, অর্থাৎ ডেল এক্স ডেল টি ইকুয়াল লিমিট ডেল এক্সটেন্ড টু 0, এই এক্স এর মানটা হচ্ছে টি থেকে ডেল টি, দেখো এটা হলো পরিবর্তন, টি এর পরিবর্তন, মাইনাস এক্স টি xt ডেল টি, এটাকে আমরা পাই এটা পুরো মানটা হচ্ছে ডেল এক্স, এটাকে যদি লিমিট করি তাহলে হয় ডেল এক্স প্রাইম দেখো ডিটি। গ্রাফের মধ্যে একটি বস্তুর বেগ দেখানো আছে, দেখো এটাকে আমি সরণ ধরেছি, এটাকে আমি ধরেছি টি, এটাকে আমি y অক্ষকে ধরেছি, এই y অক্ষকে এখানে আমি সরণ ধরেছি, অক্ষকে এখানে বেগ ধরেছি, তাহলে বলছে গ্রাফের মধ্যে বেগ দেখানো হলো। তাহলে দেখো উপরের দিকে 2 থেকে শুরু, 2 এই গড়টাকে 2 ধরছি, এটাকে 4 ধরতে পারি, আর এটা 1, এটা 2, এটা 3, এদিকে হলে মাইনাস হবে আর এই নিচে হলে মাইনাস হবে। তাহলে আসো কি দেখাচ্ছে এখানে, দেখো এটা ঢাল, ঢাল দেখো 2, দেখো ঢাল 2, এখানে ঢাল দেখো, এখানে ঢাল 0, দেখো 2 দেখো মাইনাস 2, দেখো ঢাল 2। তাহলে এখন আমরা এই গ্রাফ থেকে কি দেখাতে পাচ্ছি, দেখো একটা গ্রাফ দেখাচ্ছি, এই 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 মনে করো এটা 0 থেকে x, তাহলে 0 থেকে প্রতিটা ঘরকে আমি এক একক ধরলাম, তাহলে 1 একক 2 একক 3 একক প্রত্যেক বর্গ ঘরকে একক ধরলাম, আর y এককে
প্রত্যেক বর্গ ঘরকে এক গড়কে 2 সেকেন্ড করে ধরলাম, 2 করে ধরলাম। ঠিক আছে, এখানে ধরছি 1 সেকেন্ড, এখানে ধরছি 2, ডিসপ্লেসমেন্ট ধরছি 2। আচ্ছা, এই একই অবস্থা এখানে নিচে আমি ধরেছি হচ্ছে এখানে 2 + 2 হলে শূন্যের নিচে হবে স্থানাঙ্ক হচ্ছে 0 0 অ্যারাউন্ড 2 4 প্রত্যেক ঘরের জন্য। প্রত্যেক ঘরের জন্য। তাহলে এখানে আমি ভাগ দেখাচ্ছি, ভাগ এটা হচ্ছে 2, এখানে 0, এখানে ঢাল 4, এটাতে এখানে ঢাল দেখো -2 + 4, আর এখানে হচ্ছে 0। এই নিচের দিকে সর্বনিম্ন 0, উপরের দিকে সর্বোচ্চ 0। এবার প্রাথমিক ভাগ আমি এখানে দেখালাম গ্রাফের মাধ্যমে। একটু বইটা একটু দেখে নিও যে কিভাবে এখানে দেখাচ্ছে। এবার আসো ঘর ত্বরণ, এভারেজ অ্যাসেলারেশন। গড় ত্বরণ কি? বেগের পরিবর্তনের হারকে গড় ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তনের হার, তাহলে ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, আর বেগের পরিবর্তনের হারকে গড় ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তনের হার গড় ত্বরণ। দেখো, তাহলে এভারেজ অ্যাসেলারেশনটা দেখো, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে আসো গড় ত্বরণ কি, এখানে আমরা দেখে নিতে পারি। তাৎক্ষণিক ত্বরণ সময় ব্যবধানে শূন্যের কাছাকাছি। দেখো এখানে আমরা একটু দেখাচ্ছি গড় ত্বরণটা, এভারেজ অ্যাসেলারেশন বেগের হার। তাহলে এভারেজ অ্যাসেলারেশন ইকুয়াল হচ্ছে, দেখো সময়ের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। দেখো, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিটি ডেল টি। তাৎক্ষণিক ত্বরণ, যেটা তাৎক্ষণিক ত্বরণ, দেখো তাৎক্ষণিক ত্বরণটা একটু লক্ষ্য রাখো। দেখো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর বেগের পরিবর্তন হারকে তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। সময়ের হারটা তাহলে হচ্ছে এ ত্বরণ অ্যাসেলারেশন লিমিট ডেল টি এক্সটেন্ড টু 0। দেখো, অর্থাৎ সময়ের পরিবর্তনটা 0 নয়, কিন্তু 0-র কাছাকাছি। ডেল বি ডেল টি ইকুয়াল লিমিট ডেল টি এক্সটেন্ড টু 0 টি প্লাস ডেল টি, অর্থাৎ টি ডেল টি এর পরিবর্তন ডেল টি মাইনাস বিটি। দেখো, ডেল বি ডেল টি, তাহলে এইটা আমি পেয়েছিলাম। দেখো, বি এর মান এখানে কি পেয়েছিলাম, দেখো এটা পেয়েছিলাম ডেল এক্স ডিটি, তাহলে ডেল এক্স ডিটি পেয়েছিলাম। তাহলে এখানে আমি কি পাই, ডিবি, তাহলে তার ডাবল হয়ে যাবে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। তার মানে মান বসিয়ে দিলাম, এখানে মান বসিয়ে পেয়ে গেলাম না, অথবা এটা ডিফারেন্সিয়াল করলাম। তাহলে এইটা লিমিট করলে এটা আসে, আবার এখানে যে ব্যাক পেয়েছি আমি, দেখো ব্যাকের মানটা হয়। তাহলে এখানে আমি এটা পেলাম। এবার আসলে এটা একটা গ্রাফের মাধ্যমে ত্বরণ ব্যাখ্যা। গড় ত্বরণ হলো বেগ সময়, গড় ত্বরণ হচ্ছে বেগ। আমি ওয়াই অক্ষকে, দেখো ওয়াই অক্ষকে বি ধরছি, আর এক্স অক্ষকে আমি ধরলাম টি। এক্স অক্ষ বরাবর টি, এক্স অক্ষ বরাবর টি, আর ওয়াই অক্ষ বরাবর আমি বি ধরলাম। দেখো, তাহলে ঢাল হচ্ছে ডেল বি ডেল টি। তো বেগের পরিবর্তন সময়ের পরিবর্তন। তাহলে দেখো পি থেকে কিউ ডিটি, আবার দেখো পি থেকে কিউ ডেল বি পরিবর্তন। দেখো ডেল বির পরিবর্তন। দেখো, তাহলে এটা শেষ বেগ, এটা আদি বেগ, এর পরিবর্তন হচ্ছে ডেল বি। এটা আদি ত্বরণ আই, আর এটা শেষ ত্বরণ এফ। তাহলে এর পরিবর্তন হচ্ছে ডেল টি। তাহলে এটাই আমরা ঢাল, এখানে স্লোপটা কি পেলাম, এই যে একটা স্লোপ হলো, এই স্লোপটা, যেটাকে স্লোপ বলা হয়, ঢাল যেটা, এই ঢালটা পেলাম এ, ত্বরণ এ
হ্যাঁ, বেগের পরিবর্তন ঘর, দেখো বেগের পরিবর্তন গড় আর টি এর পরিবর্তন হ্রাস। দেখো, অর্থাৎ বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন হার দিলাম, এখানে ভাগ দিয়েছি, তাহলে আমি স্লোপটা পেলাম ডেল বি ডিটি। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ডেল বি ডেল টি ডি ভি ডিটি, এটাও আমরা লিখতে পারি এখানে, এটা ডিটি, অর্থাৎ ডেল বি এর জায়গায় ডেল বি ও লিখতে পারি, অর্থাৎ ডিফারেন্সিয়াল অফ বি এটাকে বলা হয়। তাহলে দেখো আমরা এই গ্রাফের মাধ্যমে ত্বরণের ব্যাখ্যা নির্ণয় করতে পারি। দেখো, গড় ত্বরণ হলো বেগ সময় গ্রাফের মাধ্যমে আদি ও শেষ বেগের সংযোগ রেখার ঢাল, আর তাৎক্ষণিক ত্বরণ হলো বেগ ও সময়। একটু মনে রেখো, যেমন প্রদত্ত সময় বক্ররেখার ঢাল। দেখো, তাৎক্ষণিক ত্বরণ হবে বক্ররেখা, এই কথাটা তোমরা একেবারে আজ থেকে শুরু করে যতদিন স্টুডেন্ট লাইফ থাকবে এই পুরোটাই মুখস্থ রাখবে, এইটা পুরোটা মুখস্থ রাখবে। দেখো, এইটা পুরোটা মুখস্থ রাখবে। এটা গড় ত্বরণ হলো বেগ সময় গ্রাফের মধ্যে আদি বেগ এবং শেষ বেগের সংযোগ রেখার ঢাল, গড় ত্বরণ। দেখো, গড় ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ হলো বেগ ও সময় গ্রাফের মধ্যে প্রদত্ত সময় বক্ররেখার ঢাল। কি রেখার ঢাল? বক্ররেখার ঢাল, মনে রাখবে। বক্ররেখার ঢাল মনে রাখবে। আর এটা রাখবে কি রেখার ঢাল? এটা রাখবে সংযোগ রেখার ঢাল। এইবার আসো, যদি tx² প্লাস 5b² ইকুয়াল 28 হয়, একটু লক্ষ্য করো গ্রাফটা। যেখানে s সরণ v বেগ, তবে ত্বরণ কত? খুব সহজ একটা অঙ্ক, দেখো একটু মনোযোগ সহকারে দেখো তো, সুপ্রিয় স্টুডেন্ট, করতে পারো কিনা। আবার দেখো কি দেখাচ্ছে এখানে, অঙ্কটা দেখো তো, আমরা ডিফারেন্সিয়াল হয়তো অঙ্কটা করব। যদি 3x² প্লাস, তাহলে এটা সরণ স্কয়ার, এটা বেগ স্কয়ার ইকুয়াল 28, এখানে s সরণ আর b হচ্ছে বেগ, তাহলে এইটা এই s টা হচ্ছে এখানে সরণ ডিসপ্লেসমেন্ট, আর এই একক এখানে আমরা একক দেখে ভাববো, আর এই v হচ্ছে এখানে বেগ। ফলে এখানে আমরা অচিরিত ত্বরণ নির্ণয় করতে হবে। ডিফারেন্সিয়াল ভাবে কি পাই? dt, এখানে 3 আছে, দেখো সরণের জায়গায় এটা ছিল ds dt, তাহলে এখানে আমি পাই d3x, ঠিক না ঠিক? 3x² ডিভাইডেড dt প্লাস 5, এই যে db এর জায়গায় b, তাহলে 5 আছে, তাহলে dt। দেখো, ইকুয়াল হচ্ছে 28, তাহলে d28 dt, তাহলে কত হয়? 6। এটাকে ডিফারেন্সিয়াল করলে কত হয়? দেখো, 6s কনস্ট্যান্ট dx dt প্লাস 10, দেখো b dt, এটাকে ডিফারেন্স করলে b db dt। আবারও দেখো 3, হ্যাঁ s মানে 3, 3 দুগুণে 6 হয়ে যায়, দেখো এটা 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ 3 দুগুণে 6, দেখো সব হয়ে যায় গুণ ডিফারেন্সিয়াল করলে, তাহলে 2 × 3 6s dx dt। আবার এটা সব হয়ে যায়, তাহলে এখানে হয় কত? 5 × 2, তাহলে 10 b² মানে b² মানে b1, তার মানে হয়ে যায় b db d, আর এটা সম্পূর্ণ শূন্য হয়ে যায়, কারণ এখানে কোনো অন্য কিছু নেই d এর সাথে। এটা আবার দেখো ডিফারেন্সিয়ালটা, এটাকে ডিফারেন্সিয়াল করলে কত হয়? 3 দুগুণে 6, এটাকে আরেকটা লাইন বেড়ে যেত এখানে, এটা তো 3 গুণন 2s ds dt, এখানে হয় প্লাস 5 × 2 b db db d dt, ডিভাইডেড বলে ভুল হবে, সরি, ইকুয়াল হচ্ছে 0, এটাকে ডিফারেন্সিয়াল করলে 0 হয়। তাহলে কি হয়? দেখো b ইকুয়াল হচ্ছে dx dt আর a ইকুয়াল হচ্ছে db, তার মানে ত্বরণ কাকে বলা হয়? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়।
আর ব্যাক কাকে বলে? সময়ের সাপেক্ষে বস্তুর পরিবর্তনকে ব্যাক বলা হয়। বস্তুর পরিবর্তনকে কি বলা হয়? ব্যাক বলা হয়। তাহলে দেখো এখানে আমরা এই মানটা বসিয়ে দেই, বি হয় এখানে dx dt মানে বি, আর dv dt তাহলে এখানে হয়ে যায় a। দেখো এটাই বসানো হয়েছে। দেখো তাহলে এখানে হয় dsb into dA ইকুয়াল 0। তাহলে এখানে কি হয়ে যায়? 10 এটা হয়ে যায় এখানে sb। তাহলে a, এখানে আমি a নিলে গেলে কত হয়? এই b কেটে যায়, তাহলে কত থাকে দেখো 6.6। এটা নিচে চলে যায়, তাহলে 0.6 থাকে 10। তাহলে এই বিবি মনে মনে কেটে যায়, কাটা যাবে না। তাহলে a এর ত্বরণের মান কত? -0.6 সেকেন্ড। দেখো কিভাবে করলাম, আবার বলি। এই মান বসিয়েছি এখানে, এই যে মানটা বসিয়েছি, মান বসিয়েছি। এখন আসো 3 into 2 স্কয়ার হয়ে যাবে সব। এই সূত্রটা ছিল এরকম, দেখো একটু দেখো মনোযোগ সহকারে। এর আগে আমি তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাসে পড়িয়েছিলাম ddx, ddx এটা হয় x টু দি পাওয়ার 9। এটা এর অর্থ হচ্ছে x না, এই n হয়ে যায় তার সহগ, x এর জায়গায় x থেকে যায়, সূত্র হচ্ছে n - 1 এটা থাকে। এখানে কি হয়? 3 into 2 s 2 - 1 dt ডিভাইডেড না dt। তাহলে 3 দুগুণে 6 s dx এর মানটা আবার বসিয়ে দিয়েছি এখানে। দেখো dv dt মান বসিয়ে দিয়েছি এখানে, s থাকে x dv dt। তাহলে আমি এখানে একটা লাইন বেরিয়ে দিলাম, তাহলে এখানে হয় dx dt। তাহলে মান বসিয়ে দিয়ে এটার মান এখানে বসিয়ে দিয়েছি, এর মান পাই 0.6। এবার চলক সমূহ দেখো, এই যে পড়াগুলি পড়লাম এখানে 5টা চলক ব্যবহার হয়েছে। দেখো এইটা আদিবেগ বি নট অথবা বিআই, আমরা এখানে বিআই ব্যবহার করেছি না, এখানে শেষ বেগ আমরা বিএফ ব্যবহার করেছি। দেখো এই তিনটা এখানে চলক। ভি ধরলে আমরা শেষ বেগ করব, বিএফ ধরলে শেষ বেগ হবে, ভি2 ধরলে শেষ বেগ, বি1 আদিবেগ, বিআই আদিবেগ, বি নট আদিবেগ। এ ত্বরণ, এস সরণ, ডি সরণ অথবা এস সরণ, সময় টি, বোল্ড অক্ষর ভেক্টর রূপে, এগুলো সব ভেক্টর বোঝাচ্ছে। বোল্ড অক্ষর দ্বারা ভেক্টর বোঝায়। প্রত্যেকটি গতির সমীকরণে 5টি চলকের 4টি ব্যবহার হয়েছে। এইবার আসো গতির সমীকরণকে আমরা সমাধান করব। একটু দেখো গতির সমীকরণ আমরা কি কি পড়েছিলাম। দেখো b ইকুয়াল u প্লাস at, আমরা 9 10 এ b ইকুয়াল গতির সূত্রগুলি b ইকুয়াল পড়েছিলাম u প্লাস at। এর আগে আমরা পড়েছিলাম b ইকুয়াল s বাই t, তাহলে s ইকুয়াল bt, s ইকুয়াল কত? bt গতির সমীকরণ। আবার s ইকুয়াল পড়েছিলাম u প্লাস হাফ at স্কয়ার, এটা পড়েছিলাম। আবার b স্কয়ার ইকুয়াল আমরা পড়েছিলাম u স্কয়ার প্লাস 2as, এগুলো আমরা 9 10 এ পড়েছি। দেখো চারটা। দেখো তাহলে এখানে আমরা এই সূত্রগুলো, গতির সমীকরণ প্রত্যেকটি গড়বেগের পূর্ণ গঠন সমীকরণ দ্বারা শুরু হয়। তাহলে s ইকুয়াল কত পেলাম? গড়বেগ, অর্থাৎ গড়বেগ bt, অর্থাৎ s ইকুয়াল হচ্ছে গড়বেগ t। অতএব মান বসানো, পূর্ণ গঠন ও সরলীকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। আসলে মান বসাই। b ইকুয়াল আমরা পড়েছিলাম শেষ বেগ প্লাস আদি বেগ ইকুয়াল গড় বেগ, অর্থাৎ দুইটা বেগের যোগফল। তাহলে শেষ বেগ 2 প্লাস আদি বেগ, এই এটা দ্বারা বাদ দিও, তাহলে গড় বেগটা পেব b, এটা হলো গড় বেগ। এই যে এটা as যদি bt হয়, দেখো v গড় t হয়, তাহলে b এর মানটা বসাই, এই b এর মানটা এখানে বসাই দেই, তাহলে কি হয়? b2, তাহলে t। দেখো তাহলে কি হয়ে গেল? s ইকুয়াল b2 প্লাস b1 ডিভাইড বাই t ইনটু t, ঠিক না? ঠিক। দেখো b ইকুয়াল s ইকুয়াল যে s, এটা দেখো এটা ইকুয়াল b এর মানটা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ b ইকুয়াল গড় বেগ ইকুয়াল আমি পাই শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইড বাই গড়, এই দুইটাকে যোগ করে দুই দ্বারা বাদ দিলে গড় বেগ পেয়ে যাই। তাহলে এটা আমি পেয়ে গেলাম। দেখো s ইকুয়াল পেলাম, দেখো s ইকুয়াল পেলাম কত? b2 প্লাস b1 ডিভাইড বাই 2 ইনটু t। এবার আসো b2 ইকুয়াল, দেখো b2 ইকুয়াল পাই, দেখো b2 ইকুয়াল b1 প্লাস at।
আসলে b2 মানে কি, b ইকুয়াল আমরা পাই u প্লাস at, তাহলে b মানে এখানে শেষ বেগ, u মানে আদি বেগ, তাহলে b2 যদি শেষ বেগ হয় তাহলে আদি বেগ হয় b1 প্লাস at, এটা আমরা 9 10 এ পেয়েছিলাম। এখন এই b2 এর জায়গায় মানটা বসিয়ে দেই, এই b2 এর জায়গায় এই মানটা বসাই দেই, তাহলে এই মানটা এখানে বসাইলে দেখো কি হয়, এটা হয়। এখন দেখো আমি কি করব, এই দুইটাকে যোগ করি, তাহলে 2b1 at, এখন 80 দ্বারা এটা আবার গুণ করি, তাহলে 2b1t প্লাস t স্কয়ার। এখন দেখো এখানে একটা লাইন বেড়ে যায়, 2b1t ডিভাইডেড বাই 2 প্লাস দেখো হাফ at স্কয়ার, এই 2 এ 2 এ কাটা যায়, তাহলে থাকে b1t প্লাস হাফ at স্কয়ার। এটা আমরা প্রমাণ করে ফেললাম। দেখো ষষ্ঠ ধাপ হচ্ছে পুনরায় সরলীকরণ করা। এগুলো এই ধাপগুলো একটু মনে রেখো কি কি করেছি, হ্যাঁ। তাহলে s ইকুয়াল কত পেলাম, b1t প্লাস হাফ at স্কয়ার। এখানে এই b1 টা হলো আদি বেগ, b1 টা হলো আদি বেগ, আর 19 এ আমরা পড়েছিলাম s ইকুয়াল আছে ut প্লাস হাফ at স্কয়ার। এখানে u টা হলো আদি বেগ পেয়েছিলাম, u টা কি বেগ পেয়েছিলাম, আদি বেগ। এই u যে কথা, b1 একই কথা। এবার আসো b স্কয়ার, b2 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস 2s। আমরা b স্কয়ার ইকুয়াল 19 এ করেছিলাম u স্কয়ার প্লাস 2s। এখানে এই u জায়গায় আমি b1 দেব, u জায়গায় হবে b1, আর এই b2 b স্কয়ার জায়গায় b2 স্কয়ার হবে, এই যে এটাই হবে এটা। তাহলে s হলো এটা, এর মান বসিয়েছি এটা, আবার এর মান বসিয়ে এলাম কত, দেখো দেখো কি হয়, b গড় বেগ, আর এই গড় বেগের মান এখানে বসালাম, দেখো গড় বেগের মান এখানে বসিয়ে দিলাম। এখন t এর মান কত, দেখো t পেলে আমরা পেয়েছিলাম, দেখো শেষ বেগ মাইনাস, দেখো শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে ত্বরণ a, অর্থাৎ ত্বরণ a ইকুয়াল পাইছিলাম সময় t, শেষ বেগকে আদি বেগ দ্বারা মাইনাস করে সময় দ্বারা বাদ দিলে আমি a পাই। তাহলে t a এখানে চলে যাবে, t এখানে চলে, t এর মান হচ্ছে b2 b1 ডিভাইডেড বাই a। তাহলে এখানে আমি t এর মানটা বসাই দিলাম, এই যে t এর মান কত, a এর মান হচ্ছে ত্বরণ b2 b1 ডিভাইডেড বাই t, তাহলে t ইকুয়াল হয় b2 b1 ডিভাইডেড বাই a। তাহলে এটা মান এখানে বসিয়ে দিয়েছি, দেখো এখানে। এখন এটাকে গুণ হবে, দেখো b স্কয়ার মাইনাস b2 স্কয়ার মাইনাস b1 স্কয়ার, তাহলে b2 স্কয়ার মাইনাস b1 স্কয়ার 2a। এখন দেখো এটাকে বর্গমূল করলাম, 2a আছে এই পাশে আর b স্কয়ার মাইনাস b2, তাহলে এটা যদি এখানে নিয়ে আসি এটাকে প্লাস হয়ে যায়, তাহলে এই সমীকরণটা আমি প্রতিপাদন করে ফেললাম। তাহলে এইটা শেষ বেগ b2 শেষ বেগ, আর এই b1 হচ্ছে আদি বেগ, আদি বেগ, a ত্বরণ, s হচ্ছে সরণ বা দূরত্ব। দেখো এই একই জিনিস। এবার দেখো একটি অঙ্ক, এখানে দেখো দলীয় কাজ করবে, সরণ ত্বরণ ও বেগের সময়ের সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করো। এগুলি একটু মেইন বইয়ে দেখে নিও, সরণ ত্বরণ ও বেগের সময়ের সাপেক্ষে লেখচিত্র, সরণ সময়ের সাথে, ত্বরণ সময়ের সাপেক্ষে, বেগের সময়ের সাপেক্ষে লেখচিত্রগুলি অবশ্যই তোমাদেরকে এমসিকিউতে অবশ্যই আসবে। সুপ্রিয় স্টুডেন্ট, আমি আবারও বলি, বই দেখে সরণের সময়, সরণ সময়ের সাপেক্ষে লেখচিত্র, আবার ত্বরণ সরণ, এটা লিখবে সরণ ভার্সেস টি, এস ভার্সেস টি, বিএস লেখচিত্র, এ ভার্সেস টি লেখচিত্র, বি ভার্সেস টি লেখচিত্র। এই লেখচিত্রগুলো অঙ্কন করো, একটু দেখে নিও বই। 2 নম্বর হচ্ছে তোমার আশেপাশ থেকে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক দুটি করে বস্তুর নাম লিখো। খুব সুন্দর একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আমি এর আগেও পড়িয়েছি একমাত্রিক কি, দ্বিমাত্রিক কি, ত্রিমাত্রিক কি। আমি একটা एग्जांपल দিয়েছিলাম রশি দিয়ে, একটা পিঁপড়া বা মাছি দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম। সেখান থেকে তোমরা সেই পড়াটা পড়ে ফার্স্ট লেকচারটা একটু দেখে সেখান থেকে তোমরা নাম লিখবে। তারপর 3 নম্বর হচ্ছে s ইকুয়াল t³ প্লাস 3t সূত্র একটি বস্তুর সরলরেখা চলছে, এইটা 2 সেকেন্ড পরের ব্যাক কত। খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো সরণ হচ্ছে t³ সরণ ইকুয়াল আছে t³
টিকু প্লাস 3t সূত্রাংশে একটি বস্তু সরলরেখা চলছে 2 সেকেন্ড পর বস্তুটার ব্যাক কত? খুব সুন্দর একটা প্রশ্ন ডিয়ার স্টুডেন্ট, একটু পড়বা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটি কণার স্থানাঙ্ক xt ইকুয়াল 6 ms ইনভার্স 1, তাহলে বুঝাই গেল এটা ব্যাগ। এই এককগুলো দিয়ে আমি বুঝে নেব এটা কি। তাহলে ব্যাগের একক ms ইনভার্স, ব্যাগের একক হচ্ছে ms ইনভার্স 1, আর ত্বরণের একক হচ্ছে, দেখো ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, মনে রাখবা ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। তাহলে এখানে আমি ব্যাগ কত ত্বরণ কত নির্ণয় করতে হবে যদি t ইকুয়াল 5 সেকেন্ড হয়। অঙ্কটা আবার বলি তোমাদেরকে, একটি কণার স্থানাঙ্ক xt ইকুয়াল হচ্ছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 1 t প্লাস 1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইটা হলো ব্যাগের একক, এটা হলো ত্বরণের একক। তাহলে t ইকুয়াল সময় ইকুয়াল 5 সেকেন্ড হয়, তাহলে কণার ব্যাগ এবং ত্বরণ নির্ণয় করো। এইটা ব্যাগ, এটা ত্বরণ, এটা অ্যাক্সিলারেশন। দেখো তাহলে দলীয় কাজগুলি তোমরা যে শিখলে, তোমরা তার দলীয় কাজ এখন আর ক্লাসে আসবে না, তো তোমরা আপাতত যেটা করবে সেটা হচ্ছে দলীয় কাজ বলতে এখানে ব্যক্তিগতভাবে অঙ্কগুলি করবে। এখানে 2 সেকেন্ড পর ব্যাক কত, একটু দেখো অঙ্ক দুটা। এখন তোমরা যদি সহজ করে নাও তাহলে সহজ হবে, আর যদি বলো যে না অঙ্ক দুটা কঠিন তাহলে কঠিন হবে। এখানে কিছুই করার নেই তোমাদের কাছে। আবারও বলি যে একটি কণার স্থানাঙ্ক xt একক দেখে আমরা অঙ্কটা করব। এখানে একক দেখে দেখো ms ইনভার্স 1 হচ্ছে ব্যাগের একক, আর ms ইনভার্স 2 হচ্ছে ত্বরণের একক। এই একক দেখে আমরা অঙ্কটা এখানে করে নিব। ঠিক আছে না স্টুডেন্ট, একটু লক্ষ্য রাখো, তাহলে সহজ হবে তোমাদের জন্য। এবার আসো মূল্যায়ন। কি কি আমরা এখানে মূল্যায়ন করতে পারি এই চ্যাপ্টার থেকে? সরণ কাকে বলে, ব্যাগ কাকে বলে, ত্বরণ কাকে বলে, গতির সমীকরণগুলি লিখো। তাহলে বাড়ির কাজ তোমরা পরবর্তী অন্তরীকরণের সাহায্যে ব্যাগ ও ত্বরণ নির্ণয়, খুব সুন্দর একটা ব্যাগ নির্ণয় করবো অন্তরীকরণের সাহায্যে, আবার ত্বরণ নির্ণয় করবো অন্তরীকরণের সাহায্যে। এটা হলো বাড়ির কাজ। সরণ ত্বরণ ব্যাগের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সরণ ত্বরণ সময় s ভার্সেস t লেখচিত্র, a ভার্সেস t লেখচিত্র, তারপর হচ্ছে b ভার্সেস t, a ভার্সেস t, s ভার্সেস t। সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে দুটো অঙ্ক দিলাম, অঙ্ক দুটো করে নিবে আশা করি। খুবই সহজ দুটো অঙ্ক দিয়েছি, আর এই ধৈর্য সহকারে তোমরা আজকের ক্লাসটি করার জন্য যে যেখানে আছো, ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য আমি তোমাদেরকে আমার আন্তরিক অন্তরের অন্তঃস্থ থেকে এক থোকা রজনীগন্ধা এই শীতের পরন্ত বিকাল, পরন্ত সন্ধ্যায়, এই সকালে এক থোকা রজনীগন্ধার মাধ্যমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কষ্ট, মুজাহাদা, ধৈর্য এবং তোমরা ধৈর্যের সাথে ক্লাসটি করানোর জন্য আমি তোমাদের আমার পক্ষ থেকে, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে, ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাকে সকালে একটি রজনীগন্ধার থোকার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে।